সীতাকুণ্ডের পাহাড়ে দাঁড়ালে মনে হয় শহরের সমস্ত কোলাহল যেন অনেক দূরে ফেলে এসেছি। চারিদিকে শুধু সবুজের বিস্তার, পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া বাতাস আর এক অদ্ভুত শান্তি। প্রকৃতিকে এত কাছে থেকে অনুভব করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। আর এটাই সেই ঝর্ণা যার টানে প্রতি বছর হাজারো ভ্রমণ পিপাসু ছুটে আসে সীতাকুণ্ডে। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির শব্দ, শীতল ছোঁয়া আর চারপাশের সবুজ পরিবেশ সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে এক টুকরো স্বর্গ এঁকে রেখেছে আপনার জন্য। দিনের শেষ গন্তব্য সমুদ্র। যতই সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে সমুদ্র যেন আমাকে নিজের দিকে টেনে নিচ্ছে। শেষ পর্যন্ত চলে গেলাম আরে একটু গভীরে। চারপাশে শুধু ঢেউ আর সামনে দিগন্ত জোড়া নীল জলরাশি। সেদিনের আবহাওয়াটাও ছিল অসাধারণ। ঠান্ডা বাতাস বারবার গায়ে এসে লাগছিল, আর প্রতিটি ঢেউ যেন ভ্রমণের সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির সবচেয়ে শান্ত এক অধ্যায়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করুন, এমন অনুভূতি শুধু ক্যামেরায় দেখা যায় না, এটা অনুভব করতে হয়। আর সেই অনুভূতিটা কিছুটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। আমার যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। গন্তব্য সীতাকুণ্ড। চারপাশে অসংখ্য মানুষ, প্রত্যেকেই যেন নিজের গল্প আর নিজের গন্তব্য নিয়ে ব্যস্ত। কেউ পরিবারের সঙ্গে, কেউ একা, আবার কেউ বন্ধুদের সঙ্গে নতুন কোনো অভিযানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাত ঠিক 11:30 কমলাপুর থেকে চট্টগ্রামগামী মেল ট্রেন ছেড়ে যাওয়ার কথা। তাই আজ সময়ের অনেক আগেই স্টেশনে চলে এসেছি, কারণ এই ট্রেনে একটি সিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বর্ষার মৌসুমে সীতাকুণ্ডে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে যায়, আর সেই কারণেই ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করছি। এখনো প্রায় 1.5 ঘন্টা বাকি। অপেক্ষার সেই সময়টুকুও যেন ভ্রমণেরই একটি অংশ। চারপাশের কোলাহল, ট্রেনের বাঁশির শব্দ, মানুষের ব্যস্ত পদচারণা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। অবশেষে ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। মুহূর্তের মধ্যেই সবাই দৌড়ে উঠতে শুরু করলো একটি মাত্র সিটের আশায়। সেই দৃশ্য যেন ছোট্ট একটি যুদ্ধের মতো। ঠিক তার একটু পর একজন পুলিশ সদস্য আমার দিকে এগিয়ে এসে বললেন, আমি আপনাকে চিনি, আসুন আপনার জন্য একটা সিটের ব্যবস্থা করে দেই। তার আন্তরিকতায় সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তার সহযোগিতায় শেষ পর্যন্ত একটি সিটও পেয়ে গিয়েছিলাম। অবশ্য আমি বৈধ টিকিট কেটেই ভ্রমণ করছিলাম। ধীরে ধীরে ট্রেন ছুটতে শুরু করলো তার নিজস্ব গন্তব্যের দিকে। জানালার বাহিরে একের পর এক স্টেশন, অন্ধকার রাত আর দূরের ক্ষীণ আলো পেছনে ফেলে এগিয়ে চলছে আমাদের ট্রেন। একসময় ভোরের প্রথম আলো ফুটতে শুরু করলো। আমরা পৌঁছে গেলাম আখাউড়া রেলওয়ে স্টেশনে। জানালা দিয়ে ভেতরে ঢুকে আসছিল ভোরের শীতল বাতাস। সেই নির্মল বাতাস মুখে লাগতেই যেন দীর্ঘযাত্রার ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে গেল। সামনের পথ এখনো অনেক বাকি, কিন্তু মনে হচ্ছিল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এই ভ্রমণে ইতোমধ্যেই সুন্দর একটি স্মৃতি হয়ে উঠতে শুরু করেছে। আমি এখন অবস্থান করছি সীতাকুণ্ডের খুব কাছেই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা কতটা সুন্দর হয় আজকে আমি দেখছি। কুমিল্লা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে। কুমিল্লাতে যারা প্যাসেঞ্জার ছিল তারা নেমে গিয়েছে। আমরা কিন্তু অবশ্য যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে, এবং রাত 11:30 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে এই মেল ট্রেনটি। আমাদের গন্তব্য সীতাকুণ্ড। আপনারা একই দিনে দেখতে পারবেন ঝর্ণা, পাহাড় এবং সমুদ্র। আমার মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্যুরিস্ট প্লেস মনে করেন সীতাকুণ্ড। কেন জানেন? একই দিনে ঝর্ণা, পাহাড় এবং সমুদ্র দেখার মতো সৌভাগ্য হয়তোবা প্রকৃতির বুকে সীতাকুণ্ডের মাঝেই রয়েছে। চলুন দেখা হবে সীতাকুণ্ডে।
অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সীতাকুণ্ডে। আজকে আমরা দেখব সীতাকুণ্ডের সব থেকে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে পাহাড়, বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, ঝর্ণা এবং শেষ বিকেলে আমরা দেখব সমুদ্র। চলুন যাওয়া যাক। সকাল সকাল চলে আসলাম ক্যান্ডি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে। সীতাকুণ্ডের ভ্রমণ প্রেমীদের কাছে এই হোটেল বেশ পরিচিত ও জনপ্রিয়। একটা বিষয় এখানে না বললেই নয়, দেশে এর মধ্যে 3 বার সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আয় বেড়েছে, প্রয়োজনীয় সব জিনিসপত্রের দামও বেড়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই হোটেলের নান রুটি 5 বছর আগেও 10 টাকায় খেতাম, এখনো সেই একই 10 টাকাতেই খাচ্ছি। সময় বদলালেও এই নান রুটির দাম যেন বদলায়নি। সকালের নাস্তার বিল এসেছে আমাদের দুজনের 220 টাকা, আর আমাদের ট্রেনের টিকিট ছিল 150 টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত খরচ হয়েছে 370 টাকা। নাস্তা শেষ করে আমি আর সজীব ভাই রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে সীতাকুণ্ডের পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। হোটেল থেকে পাহাড়ের দিকে যেতে রিক্সা ভাড়া লাগবে আনুমানিক 40 থেকে 50 টাকা, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের মোট খরচ দাঁড়িয়েছে প্রায় 410 টাকার মতো। চন্দ্রনাথ পাহাড়ের এই পথ ধরে যেতে যেতে চোখে পড়বে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য সুন্দর মন্দির। পাশাপাশি দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের পঞ্চবটি, যা এই এলাকার ইতিহাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যে গাছটি, এই গাছটি লোককথায় শোনা যায় প্রায় 1 থেকে 150 বছরের পুরনো। চলুন সামনে পাহাড়, পাহাড়ের দিকে অগ্রসর হওয়া যাক। এই যে দেখুন, এখনো মানুষজন, কিন্তু এখানকার মানুষজন মানে পুরো হয়ে গেলেও কিন্তু কোমরের যে শক্তি বা হাঁটার যে শক্তি, এটা কিন্তু এখনো রয়ে গেছে। সীতাকুণ্ডের এই রাস্তায় আপনি আসলে এবং পাহাড়ে যাওয়ার এই রাস্তায় আপনি আসলে আপনার চোখে পড়বে অসংখ্য মন্দির, অসংখ্য তীর্থস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য 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 পবিত্র স্থানগুলো, যেখানে তারা গিয়ে প্রার্থনা করে, তাদের ঈশ্বরের কাছে তারা দোয়া করে। আমার পিছনে ঠিক চন্দ্রনাথ পাহাড়। মাত্র রিক্সা থেকে নেমে আমাদের এখন গন্তব্য পাহাড় চূড়ায় ওঠা এবং আপনাদেরকে পাহাড়ের সৌন্দর্য দেখানো। আর ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে ব্যাগ রাখলে কি কি ফ্যাসিলিটিস বা আছে? আপনারা কি রকমের সেফটি দেন মানে পর্যটকদের? মানে 100% আপনার সেফটি এখানে ভাই। আচ্ছা, ঠিক আছে, এক ব্যাগ 20 টাকা, প্রতি ব্যাগ 20 টাকা জমা রাখা হয়, একদম 100% গ্যারান্টি এখানে। লাঠি কেমন দাম? লাঠি একটা 30 টাকা ফেরত দিলে 20 টাকা দিয়ে দেবে, 10 টাকা ভাড়া। মানে 30 টাকা হচ্ছে নিয়ে উঠবে এবং হ্যাঁ। আপনাকে যদি এনে ব্যাগ দেয় তাহলে আপনি 20 টাকা ভালো থাকতে, অনেকজনে কিন্তু গিফট করে দেয়, ফেলে দেয়। আচ্ছা, এখানে শুধু উনি নন, টুরিস্টদের জন্য হচ্ছে যে অনেক দোকানদাররা বসে আছে, তাদের ব্যাগ রাখবে, তাদেরকে খাবার খাওয়াবে, তাদের থেকে লাঠি কিনবে, অ্যাংলেট নিবে এবং অসংখ্য অ্যাক্সেসরিজ এখানে রয়েছে। রনি ভাইয়ের কাছে আমরা ব্যাগ রেখে গেলাম এবং আমরা এসে রনি ভাই থেকে ব্যাগ নিয়ে যাবো। অবশ্যই নিয়ে ঠিক আছে, দেখা হবে। যাবে। ওকে, পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের আজকের চেষ্টা থাকবে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার, এবং আমি এবার নিয়ে চন্দ্রনাথে প্রায় 7ম বারের মতো উঠছি। ভাই, আপনি কততম বার উঠছেন মনে নেই? 14-15 বার। এই সময় পাহাড়ে আসার মজাটা কি জানেন? মানে অন্যান্য সময়গুলোতে আপনি বৃষ্টি পাবেন না, বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডতে বিশেষ কয়েকটি ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাগুলোতে মানে পানি শূন্য পাবেন না, অন্তত পানি পাবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। এবং গাছপালাগুলো অন্যান্য সময় আসলে এরকম সবুজ পাবেন না। এই যে সৌন্দর্য, এই যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা, অন্যান্য সময়গুলোতে এইখানে অন্তত কিছু পানি পাওয়া যায়। গতকালকে বোধহয় বৃষ্টি হয়নি, এই জন্য পানি কম। আশা করা যায় সহস্রধরা বা সূত্রধরা গেলে ঝর্ণায় পানি পাওয়া যাবে। উপরে যাওয়া যাক। এই যে বাংলাদেশকে আমরা অনেকেই নদীমাতৃক দেশ হিসেবে চিনি, তবে ছোট্ট এই দেশটির বুক চিরেই লুকিয়ে রয়েছে হাজারো সৌন্দর্য। দর্শক, একদিকে মেঘ ছোঁয়ায় দাঁড়িয়ে রয়েছে এই চন্দ্রনাথ পাহাড়, এবং আমার এই পাশে পাহাড় কেটে গড়ে পড়ছে স্বচ্ছ ঝর্ণার জল, এবং বেশ কয়েক কিলোমিটার দূরে বিস্তৃত, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। বাংলাদেশের বুকে চট্টগ্রামের এই সীতাকুণ্ড একমাত্র টুরিস্ট স্পট, যেখানে একই দিনে আপনারা দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং এই যে গুলিয়াখালী সমুদ্র। আপনারা যারা সাহস করেছেন পাহাড়ে উঠবেন কিংবা পাহাড় ট্রেক করবেন, আপনাদের জন্য আমার একটি সহজ সাজেশন বলতে পারেন।
আপনারা যারা কখনো পাহাড়ে উঠেন নাই এবং খুব সাহস নিয়ে বলতেছেন আমি পাহাড়ে যাব, আপনাদের জন্য সহজ এবং প্রথম ধাপে এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়, এটি হতে পারে আপনার প্রথম ধাপের প্রথম যে পাহাড় ট্রেক করবেন এটি একটি অভিজ্ঞতা হতে পারে। এবং পরবর্তীতে আপনি যদি বান্দরবনে যান, বিশেষ করে তাজিংডাং, সাফাহাকং, ক্রিস্তং, নাফাখুম, আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম, এগুলো আপনি ট্রেক করতে পারবেন। বিশেষ করে এই চন্দ্রনাথ পাহাড় আপনি যখন আসবেন তখন প্রথম ধাপের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনার সম্পন্ন হতে পারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দোকান। এই দোকানগুলোতে চাইলে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে এসে বিশ্রাম নিতে পারবেন। এবং এই দোকানিরা কেউ কেউ বিক্রি করছেন শরবত, কেউ বিক্রি করছেন পানি, কেউ বা লেবুর শরবত, কেউ বা আখের রস, আর কেউ কেউ বিক্রি করছেন এই যে আমরা এসছি সুদূর থেকে, অনেক দূর থেকে, আমাদের মতো পর্যটকদের জন্য অনেকেই বিক্রি করছেন পাহাড়ে ওঠার সামগ্রী। এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শত শত ভ্রমণ পিপাসু পর্যটক। কেউ বা আসে পাহাড়ের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য, কেউ আসেন এই চন্দ্রনাথ পাহাড়ে ধর্মীয় কাজে, কেউ বা আসেন নিজের সীমাবদ্ধতাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য। আজকে আমি এসেছি এই সিজনে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। অবশেষে পাহাড় ট্রেক করে নামলাম, ঘেমে একদম অবস্থা শেষ। এই যে রনি ভাই, তাই না? জি জি, নাম মনে আছে আমার। অবশ্যই ওটা থাকবে। রনি ভাইয়ের কাছে ব্যাগ রেখে গেছিলাম। সব ঠিক আছে তো ভাই? অবশ্যই ঠিক থাকবে না ভাই। আপনারা যারা যারা আসবেন রনি ভাইয়ের কাছে আসবেন, এই যে পাহাড়ে ওঠার 2-3-4 দোকান আগে। ঠিক আছে, তাহলে ব্যাগটা এখন আমরা নেই। অবশ্যই টোকেনটা দেন আমাকে। এখন যাচ্ছি মূলত রূপসী ঝর্ণায়। সময় অলমোস্ট হচ্ছে যে প্রায় 4টা প্লাস হয়ে গিয়েছে সম্ভবত। তো এই যে রূপসী ঝর্ণার গেট এইখানে, পিছনে হচ্ছে আমাদের হোটেল। ব্যাগ ওইখানে রেখে আমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড করে মূলত ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন রূপসী ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। সম্ভবত 45 মিনিট সময় লাগবে প্রথম ঝর্ণার দেখা পেতে। নদী, নালা, জঙ্গল, কাঠ কুট, পাথর, ইটা যা আছে সবকিছু মানে পার হয়ে। এই যে আপনারা কেউ চিনেন এটা কি বলে ভাই? এটা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে? ঝিঙ্গা মিঙ্গা কিছু একটা হবে। ঝিঙ্গা। আমি নিজেও জানি না, ঝিঙ্গা, লাইক ওই টাইপ কিছু। হ্যাঁ, এই টাইপের কিছু একটাই হবে। যাই হোক, এখানকার চাষিরা বা কৃষকেরা চাষবাস করে হয়তো বা বাজারে নিয়ে যাচ্ছে। খুব ভালো একটা জিনিসের দেখা পেলাম রাস্তায়। অন্য অন্য সময় আসলে তোমার পাহাড়ি টমেটো, হুম এরপর হচ্ছে পাহাড়ি শসা, হুম। অনেক সময় ড্রাগন ফল। ভাই কথা হচ্ছে যে আমরা যাই করি না কেন আমাদের মানে সূর্যাস্তের আগে হচ্ছে গুলিয়াখালী বিচে যেতে হবে ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ। এমনও হতে পারে আমরা পুরোটা সম্পূর্ণ কভার, যেহেতু এর আগেও আসছি এখানে, হ্যাঁ তো ওইভাবে আমাদের হয়তো ভিতর অব্দি যাবো না, বাট ড্রোন ফ্লাই করলে আমরা মূলত শেষ অব্দি দেখাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ 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 তো নিশ্চয়ই। এটা নিয়ে মানুষ আপনাদের টেনশন করতে হবে না, আপনারা পুরোটাই পাবেন। আমরা যতটুকু আর কি যাওয়া পসিবল আমরা যাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু পাথর। দর্শক, এগুলো মূলত পাথর নয়, এগুলো সবগুলোই মাটির আস্তরণে তৈরি। মহান রব্বুল আলামিনের তৈরি, সৃষ্টিকর্তার সৃষ্টি আসলেই সুন্দর। এবং যেমন পাথরের মতো দেখতে পাথর নয়, ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তারা মানুষ হলেও মানুষ নয়। এখন মূলত আমাদের গন্তব্য রূপসী ঝর্ণা। সেখানে অপেক্ষা করছে ভিন্ন এক অভিজ্ঞতা। পাহাড়ি ঝিরিপথ ধরে আমরা হাঁটছি এবং এখানে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে হনুমান, বগ এবং বন্য হাতিও দেখতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে। এবং লোকে মুখে শোনা একসময় এই এলাকায় বাঘও নাকি বিস্তরণ করত। এই যে পাহাড়ি ঝিরি ধরে আমরা এগোচ্ছি। আমরা মূলত যাচ্ছি রূপসী ঝর্ণায়। আর এই সময়টাতে সীতাকুণ্ডে বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে ঝর্ণায় পানি থাকে। তো আর লোভ সামলাতে না পেরে আপনাদেরকেও দেখানোর জন্য, নিজেও দেখার জন্য ছুটে এসেছি রূপসী ঝর্ণায়। পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি, দুপাশে ঘন সবুজ বন এবং মাথার উপরে দুপাশেই কিন্তু পাহাড়। এই দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতেই এক অনন্য ক্যানভাস এঁকেছে। দর্শক, আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি হয়তো পাহাড়ে এসে চন্দন মাখতেছি বা মহিলাদের কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতেছি বা সান প্রোডাক্ট ইউজ করতেছি সান থেকে বাঁচার জন্য। আসলে ব্যাপারটা টোটালি ভিন্ন। এগুলো হচ্ছে পাহাড়ি মাটি, পাথরের মতো দেখতে মাটি। আমি যখনই পাহাড়ে আসি, আমি অন্তত পক্ষে কোনো কিছু করি আর না করি, এই মাটিগুলো অন্তত আমি নিজের মানে এই যে দেখতে পাচ্ছেন নাকের এই ডগা থেকে শুরু করে এই অবধি, এইখান থেকে শুরু করে এই অবধি, মানে অন্তত আমি মাটিগুলো আমার ফেসের মধ্যে লাগাই। কেন জানি একটা অদ্ভুত শান্তি কাজ করে। এবং থাকে না, মানে মানুষ তো আসলে পাগল ছাড়া দুনিয়া চলে না, তো পাগলামি করি। আমি আপনাদেরকে বলেছিলাম ঝর্ণার আগ্রাসী রূপ দেখাবো, কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি যেই দৃশ্য দেখতে পেলাম, যদিও ইতিপূর্বে আমি এই ঝর্ণায় বেশ কয়েকবার এসেছি, তবে ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিওতে আসলে যতটুকু বুঝতে পারলাম, উপরে পানির সংকট এবং বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি নেই এই অঞ্চলে এবং বর্ষাকাল না থাকায় ঝর্ণায় পানি কম। তো ইতিপূর্বে যেহেতু এই এলাকাটিতে বা এই ঝর্ণাগুলোতে আমি এসেছি, ঘুরেছি, তো ওই হিসেবে আসলে যাওয়ার যেই মত, এটা আসলে পোষণ করতে পারলাম না। এখন আমরা কোথায় যাব? আপনাদেরকে যদিও বলেছিলাম আমি গুলিয়াখালী সি বিচ। হ্যাঁ, সি বিচে যাব আমরা। কেন? এই সময়ের যে সেরা যে ভিউটা, এবং বিশেষ করে গুলিয়াখালী সি বিচের যে সন্ধ্যার সময় যে ভিউ এবং সূর্যাস্তের যে ভিউ, আমি আপনাদেরকে বলেছিলাম এই ভিউটা আমি দেখাবো। তো দেরি না করে, সময় সংকট, এই যে
মনে করেন যে এখন সূর্যও কিন্তু ডুবে গিয়েছে, অলমোস্ট সূর্যাস্তর সময়। দেরি করব না, আমরা জাস্ট হোটেলে ব্যাক করব, খাবো, দেন সবকিছু প্যাক করে গো। শহরের কংক্রিটে বন্দি থাকা এই যে সাধারণ মানুষজন, এই ভিডিওগুলো দেখে হয়তো ভাববে এটি সাধারণ কোনো একটি দৃশ্য, কিন্তু এই ঝিরিপথে হাঁটলে বোঝা যায় প্রকৃতি কতটা জীবন্ত। বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, প্রতিটি গাছ এবং প্রতিটি পাথর নিজের হাতে যেন অনুকাব্য লিখছে। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই যেন একটা শীতল আবহাওয়া অনুভব করছি। ঝর্ণা শেষ করে দুপুরের খাবার খেতে বসলাম। এখন বিকেল, অর্থাৎ দুপুরের খাবারের বিল আমাদের 220 টাকা। এ পর্যন্ত আমাদের খরচ হয়েছে 650 থেকে 670 টাকার আশেপাশে। সিএনজিওয়ালা মামাকে আমি বললাম আমরা কিন্তু গুলিয়াখালী সি বিচে যাব, কিন্তু উনি ভুলবশত বাঁশবাড়িয়া সি বিচে নিয়ে এসেছে। যদিও বাঁশবাড়িয়ার আজকে খুবই মন খারাপ এবং বাঁশবাড়িয়ার আকাশ প্রচন্ড মেঘে জমে আছে। মেঘের জমে থাকা অভিমানের কান্না যখন বৃষ্টি হয়ে ঝরে, তখন আমার এই শোকাহত মনের কান্না আর বিশেষ কিছু মনে হয় না। আজকে ঠিক করলাম আজকে রাতে সীতাকুণ্ডের একটি হোটেলে আমরা থাকব এবং আগামীকালকে গুলিয়াখালী সি বিচ এবং বঙ্গোপসাগরের গভীরে আমরা যাব। যে ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল আমরা পৌঁছলাম গুলিয়াখালী সমুদ্রের সামনে। এখানে এসেই চোখে পড়ল স্থানীয় জেলেদের ব্যস্ততা। কেউ বোট থেকে পানি বাইরে ফেলছেন, কেউ মাছ ধরার জন্য জাল গুছিয়ে বোটে তুলছেন, কেউ বা নিজের বোটটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন গভীর সমুদ্রে যাওয়ার জন্য। ছোট ছোট লাইফ বোট নিয়ে প্রতিদিন তারা বঙ্গোপসাগরের গভীরে পাড়ি জমান, আর সেই মাছ ধরেই তাদের সংসার চলে। সমুদ্রে জোয়ার থাকায় গুলিয়াখালীর খালে তখন প্রচুর পানি জমেছে। এক বৃদ্ধ মানুষকে দেখলাম জাল ফিকে মাছ ধরছেন, কিন্তু জাল তুলে দেখলেন তেমন কোনো মাছ ধরা পড়েনি। তবুও জীবনের প্রয়োজনে তার চেষ্টা থেমে নেই। আমিও তখন নিজেকে প্রস্তুত করছিলাম সমুদ্রের গভীরে যাওয়ার জন্য। সবকিছু গুছিয়ে রেডি হয়ে একটি ছোট বোটে গিয়ে উঠলাম। মুরব্বী মাঝি চাচা বোট চালানো শুরু করলেন, আমিও তার সঙ্গে গল্প করতে লাগলাম। সরু এই জলপথ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গভীর সমুদ্রের দিকে। বোট যত সামনে এগোচ্ছে পানির স্রোতও বাড়ছে। চারপাশের গাছপালাগুলো বৃষ্টির পানিতে যেন নতুন রূপে সাজিয়ে নিয়েছে নিজেদের। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে কারই বা ভালো না লাগে? নিশ্চয়ই সবারই ভালো লাগার কথা। আমারও ভালো লাগছে। এই ছোট ছোট বোটেই জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের গভীরে যান মাছ ধরতে। আহ, জীবন! আল্লাহ কখন কাকে কিভাবে রাখবেন সেটা একমাত্র তিনিই জানেন। তাই জীবন নিয়ে কখনো আফসোস করতে নেই। যাকে এসব কথা। আমরা ধীরে ধীরে সমুদ্রের আরো গভীরে যাচ্ছি। মাঝি চাচাও ছিলেন বেশ অভিজ্ঞ। দারুণ দক্ষতায় তিনি বোর্ড নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। যতই সামনে যাচ্ছি সমুদ্রের ঢেউ তত বড় হচ্ছে। এক একটা বিশাল ঢেউ আসছে আর বোট দুর্বল হয়ে উঠছে। আল্লাহর এই সৃষ্টি সত্যি অসম্ভব সুন্দর। সমুদ্রের বুকে যতক্ষণ ছিলাম ততক্ষণ আল্লাহর নাম নিয়েছি। সত্যি বলতে আমি সমুদ্রকে অনেক ভয় পাই, কিন্তু আজ প্রচন্ড সাহস নিয়ে সমুদ্রের গভীরে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করছি। দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরে ফিরে আসছেন। একের পর এক ঢেউ আশ্রে পড়ছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। শুধু দোয়া পড়ছিলাম। হয়তো এ কারণেই বলা হয় সমুদ্রের বিশালতার সামনে দাঁড়ালে মানুষ স্রষ্টাকে স্মরণ করবেই, এবং সমুদ্রের গভীরে গেলে কেউ কখনো নাস্তিক থাকে না। আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও এই মুহূর্তটা বেশ উপভোগ করছিল। একসময় বোটের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ভাবছিলাম জীবন কতটা অনিশ্চিত, এই আছি এই নেই। অথচ এই অনিশ্চিত জীবন নিয়েই আমরা কত অহংকার করি, কত স্বপ্ন আমাদের। যে বোটে আমি ছিলাম সেই বোটের সামনে দিয়েই অনেক জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রের দিকে যাচ্ছিলেন। আমি যখন তাদের ভিডিও করছিলাম তারাও বিষয়টি বেশ উপভোগ করছিল। কি বিশাল বিশাল ঢেউ! দেখলেই বুকের মধ্যে কেমন একটা কম্পন অনুভূত হয়। কিছুক্ষণ পর আমি মাঝি চাচাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, আমরা তো অনেক দূরে গিয়েছিলাম, আপনার ভয় লাগেনি তো? তিনি মৃদু হেসে বললেন, আরে না বাবা, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপর ধীরে ধীরে আমরা আবার তীরের দিকে ফিরে আসতে শুরু করলাম। এই সেই মাঝি চাচা যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন গুলিয়াখালীর নীল জলরাশির গভীরে। একটি ছোট বোট, একজন অভিজ্ঞ মাঝি আর সমুদ্রের বিশালতা, সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ভাই,
নিজের চোখে মানে এই যে এরকম দৃশ্য, মানে মহান রাব্বুল আলামিনের মানে এই যে সুন্দর দৃষ্টি, সমুদ্র নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। মানে আমি আসলে খুবই মানে আমার হার্ট আসলে খুবই দুর্বল। মানে আমি আসলে এই যে এরকম হার্ট নিয়ে আমি এই যে গভীর সমুদ্রে গিয়েছি, আমার সমুদ্রে ভ্রমণে এই প্রথম, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আমি সমুদ্র ভ্রমণ করলাম, এবং এরকম একটা মনে করেন যে বোটে কোনো লাইফ জ্যাকেট ছাড়া। মানে এটা হচ্ছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বলা চলে, এবং বিগেস্ট একটা রিস্ক নাও বলে আমার লাইফে। আমি আসলে সমুদ্রকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু এই যে এরকম ভাবে আমাকে ফেলে দিবে আমি এটা ভাবি নাই। মানে এমন একটা অবস্থা, আমি আচার খাইলাম এই জায়গায় এসে ভিতরে গিয়া না ভাই। কাকা আমরা আসলে কত দূর পর্যন্ত গিয়েছিলাম? ভাই ধরেন ওরা 5 মাইল মানে 5 মাইল। 5 মাইল এই পাশে কত দূর পর্যন্ত, মানে সমুদ্রে কত দূর পর্যন্ত? একটু এদিকে। সমুদ্র 5 মাইল গেছি ধরেন, 5 মাইল 5 মাইল 5 মাইল গেছি, মনে করেন আরো এদিকে আরো 7 মাইল আছে, মানে আমরা অলমোস্ট হচ্ছে যে মানে অর্ধেক গেছি। অর্ধেক আর কি গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মূলত এই যে এই বোটটাতে, এই ছোট্ট একটা বোটে, কোনো লাইফ জ্যাকেট নিয়ে যাই নাই, কোনো সেফটি ছিল না। ওটা হলো মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। এটা তুলিল না বিবি ফাতেমা মায়ের দোয়া, এটা তুলিল কি ও বিবি ফাতেমা মায়ের দোয়া, বিবি ফাতেমা মায়ের দোয়া? ওই তো এখানে লেখা। আচ্ছা আচ্ছা, এই যে বোটের নাম বিবি ফাতেমা মায়ের দোয়া। যাই হোক, মায়ের দোয়া অবশ্যই ছিল, যদিও আমার মা বেঁচে নেই, তারপরও মায়ের দোয়া সবসময় কাজে লাগে। আই লাভ ইউ আম্মা। জানি না এই সমুদ্র আমায় গ্রহণ করবে কিনা, আশ্রয় দেবে কিনা তার বুকে। আমি এসেছি সমুদ্রের পাড়ে ছুটে সমুদ্রকে ভালোবাসতে। সীতাকুণ্ডে 700 টাকায় কোথায় কোথায় ঘুরবেন, কি কি খাবেন, এই ভিডিওটা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আর এটি হচ্ছে আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগ। আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, গিয়েছি, তবে এইরকম ভাবে কখনো ভিডিও বানানো হয়নি। যদি কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এর পরপরই আমরা তীরে ফিরে যাই এবং পরবর্তী গন্তব্য আমাদের টেকনাফের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।